গাজা সংকট কি আরো তীব্র হচ্ছে? ট্রাম্প প্রশাসনের গাজা পুনর্গঠনের পরিকল্পনা কি মধ্যপ্রাচ্যের নতুন অস্থিরতা তৈরি করছে, নাকি আরব বিশ্বের ঐক্যকে আরও দৃঢ় করছে? ইসলামিক সহযোগিতা সংস্থা ওআইসি কেন ট্রাম্পের পরিকল্পনার বিরুদ্ধে বিকল্প প্রস্তাব অনুমোদন করল? আর এই উত্তেজনাপূর্ণ ভূ রাজনৈতিক সমীকরণে কারা লাভবান হবে আর কারা বিপদে পড়বে? আমি মোহনা হোসেন আপনাদের সঙ্গে আছি এই প্রশ্নগুলোর উত্তর নিয়েই। আজ আমরা জানব কেন মিশর ওআইসির নেতৃত্বে গাজা পুনর্গঠনের নতুন প্রস্তাব সামনে আনলো, কেন ইসরায়েলি হামলার বিরুদ্ধে আরব দেশগুলো আরও সক্রিয় হচ্ছে, এবং যুদ্ধবিরতির নতুন আলোচনার ভবিষ্যৎ কি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা দখল এবং এখানকার বাসিন্দাদের বাস্তুচ্যুত করার পরিকল্পনার বিরুদ্ধে ইসলামিক সহযোগিতা সংস্থা ওআইসি আনুষ্ঠানিকভাবে একটি বিকল্প প্রস্তাব গ্রহণ করেছে। সৌদি আরবের জেদ্দায় শনিবার ওআইসির এক জরুরি বৈঠকে এই প্রস্তাবটি অনুমোদন হয়। ওআইসির গাজার পুনর্গঠন ও পুনরুদ্ধারের জন্য আন্তর্জাতিক সম্প্রদায় এবং আঞ্চলিক তহবিল সংস্থাগুলোর কাছে সহায়তার আহ্বান জানিয়েছে। এর আগে গত সপ্তাহে মিশরের রাজধানী কায়রোতে অনুষ্ঠিত আরব লীগের সম্মেলনে গাজা পুনর্গঠনের জন্য মিশরের দেওয়া প্রস্তাব অনুমোদিত হয়। এর ঠিক 3 দিন পর 8 মার্চ ওআইসির 57 সদস্যের বৈঠকে এটি আনুষ্ঠানিকভাবে গৃহীত হয়। ট্রাম্পের পরিকল্পনায় গাজার দখল নিয়ে নতুন প্রশাসন গঠনের কথা বলা হয়েছিল, যা ব্যাপক সমালোচনার মুখে পড়ে। মিশরের প্রস্তাবে গাজার প্রশাসন ফিলিস্তিনি কর্তৃপক্ষের হাতে রাখার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে এবং এটি আরব দেশগুলোর মধ্যে ব্যাপক সমর্থন পেয়েছে। ওআইসির বিবৃতিতে বলা হয়েছে, সংস্থাটি দ্রুত গাজার পুনর্গঠন চায় এবং এই বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তি ওআইসির সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেছেন, পরবর্তী পদক্ষেপ হল ইউরোপীয় ইউনিয়ন, জাপান, রাশিয়া, চীন এবং অন্যান্য আন্তর্জাতিক পক্ষগুলোর সমর্থন নিশ্চিত করা। এই পরিকল্পনাকে আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য করার লক্ষ্যে যুক্তরাষ্ট্রসহ অন্যান্য দেশের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষক রাভা সাইফ আল্লাম মনে করেন, ট্রাম্পের পরিকল্পনা আরব দেশগুলোকে আরও ঐক্যবদ্ধ করছে। মিশর তার বিকল্প প্রস্তাবের জন্য আরও বড় পরিসরে সমর্থন চাইছে এবং গাজা থেকে ফিলিস্তিনিদের বাস্তুচ্যুতি রোধে ব্যাপকভাবে প্রচেষ্টা চালাচ্ছে। হামাসের কাছ থেকে মুক্তি পাওয়া 56 জন ইসরায়েলি জিম্মি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কাছে গাজা যুদ্ধবিরতি সম্পূর্ণরূপে বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন। তারা চায় বাকি 58 জন জিম্মির মুক্তি দ্রুতই নিশ্চিত করা হোক। গত 7 মার্চ মুক্তি পাওয়া জিম্মিরা ইনস্টাগ্রামে একটি চিঠি পোস্ট করেন, যেখানে তারা উল্লেখ করেন, আমরা যারা সেই নরকের অভিজ্ঞতা অর্জন করেছি তারা জানি যে যুদ্ধে ফিরে যাওয়া বাকি জিম্মিদের জীবনের জন্য হুমকি স্বরূপ। একবারে একসঙ্গে সব জিম্মিকে মুক্ত করতে চুক্তিটি সম্পূর্ণরূপে বাস্তবায়ন করা হোক। প্রথম ধাপে 6 সপ্তাহের যুদ্ধবিরতি চুক্তি 1 মার্চ শেষ হয়। 2023 সালের 7 অক্টোবর হামাস ইসরায়েলের ওপর হামলা চালানোর সময় 251 জনকে জিম্মি করে। এখনও হামাসের হাতে 58 জন জিম্মি বন্দী রয়েছে। 8 মার্চ মিশরের মধ্যস্থতায় হামাসের প্রতিনিধিদের সঙ্গে একটি বৈঠকের কথা ছিল, যেখানে যুদ্ধবিরতি বাস্তবায়ন, গাজায় ত্রাণ প্রবেশের অনুমতি এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে। হামাসের এক কর্মকর্তা জানিয়েছেন, তারা স্থায়ী যুদ্ধবিরতি চায় এবং মানবিক সহায়তা প্রবেশের অনুমতির বিষয়টি নিশ্চিত করতে চায়। ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে দখলকৃত পশ্চিম তীরের নাবলুস শহরের একটি ঐতিহাসিক মসজিদ আংশিক জ্বালিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। ফিলিস্তিনি কর্মকর্তারা জানিয়েছেন, 7 মার্চ রাতে অভিযান চালানোর সময় ইসরায়েলি সেনারা নাবলুসের ওল্ড সিটিতে অবস্থিত ঐতিহ্যবাহী আল নাসর মসজিদে আগুন লাগিয়ে দেয়। এএফপি টিভিতে প্রকাশিত একটি ভিডিও ফুটেজে দেখা গেছে, ফিলিস্তিনি কর্মকর্তারা মসজিদের ভেতরে প্রবেশ করে আগুনে ক্ষতিগ্রস্ত বিভিন্ন অংশ পরিদর্শন করছেন। স্থানীয় বাসিন্দারা বলছেন, ইসরায়েলি বাহিনী এই ধরনের হামলার মাধ্যমে ফিলিস্তিনি ঐতিহ্য ও স্থাপত্যকেও ধ্বংসের চেষ্টা করছে।
ইয়েমেনের হুথি বিদ্রোহীরা ইসরায়েলের বিরুদ্ধে নৌপথে হামলা চালানোর নতুন হুঁশিয়ারি দিয়েছে। তারা বলেছে, আগামী 4 দিনের মধ্যে গাজায় ত্রাণ সহায়তা প্রবেশের অনুমতি না দেয়া হলে তারা ইসরায়েলমুখী বাণিজ্যিক জাহাজে আবারও হামলা শুরু করবে। হুথিরা এর আগেও রেড সি অঞ্চলে ইসরায়েলমুখী জাহাজে হামলা চালিয়েছে এবং এটি মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়িয়ে তুলতে পারে।